পরে গুলশান 2-এ তাকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। গুলিবিদ্ধ রিয়াজ রহমানকে আশঙ্কাজনক অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার পায়ে ও কোমরে 4টি গুলি লাগায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। গুলিবিদ্ধ রিয়াজ রহমানকে গুরুতর আহত অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার আবু দাউদ খান, যাচ্ছি তার কাছে। দাউদ, শুনছি। দাউদ, আমরা জেনেছি রিয়াজ রহমানের শরীরে 4টি গুলি লেগেছে। তার বর্তমান অবস্থা সম্পর্কে কর্তব্যরত ডাক্তার বা অন্য কোনো সূত্র থেকে আপনি কি কোনো তথ্য জানতে পেরেছেন? সুমি, আপনি জানেন যে রিয়াজ রহমান 8:40 দিকে গুলশান 2 নম্বরে গুলিবিদ্ধ এবং তার পরপরই কিন্তু তাকে গুলিবিদ্ধ অবস্থায় রাজধানী ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপর থেকে তিনি কিন্তু জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আমরা দেখতে পেয়েছি যে ঠিক 9:30টার দিকে তাকে জরুরি বিভাগ থেকে বের করে নিয়ে আসা হয় এবং এরপর আমরা এখানকার যারা চিকিৎসকরা ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ আমাদের সাথে কথা বলার চেষ্টা করেন। তবে আমাদের সামনে দিয়ে আমরা দেখতে পেয়েছি যে রিয়াজ রহমানকে নিয়ে যাওয়া হয়েছেন এবং তার অবস্থা যতটুকু দেখে মনে হয়েছেন তিনি আশঙ্কাজনক অবস্থায় নাই এবং তার অবস্থা আশঙ্কাজনক না এবং তার এখানে তার কন্যা ছিলেন, তার সাথে আমরা কথা বলেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার 2টি পায়ে এবং কোমরে 4টি গুলি লেগেছেন এবং তিনি বলেছেন যে তার বাবার অবস্থা এখন আশঙ্কাজনক অবস্থায় নেই এবং এরপর আমরা এখানকার হাসপাতাল সূত্র থেকে জানতে পেরেছি যে তাকে যে গুলিবিদ্ধ করা হয়েছিল এবং তার অস্ত্রোপচার করা হবে কিনা তার জন্য একটি সার্জিক্যাল বোর্ড গঠন করা হয়েছে এবং যে বোর্ড থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তার শরীরে কিন্তু ডায়াবেটিস আছে এবং এর জন্য তাকে অস্ত্রোপচার করা হবে কিনা এর জন্য কিন্তু একটা উচ্চ পর্যায়ের বোর্ড গঠন করা হয়েছে ডাক্তারদের সমন্বয়ে এবং তারা সে অনুযায়ী তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং সিদ্ধান্ত নিলে হয়তো আমরা এটি জানতে পারলে আপনাকে জানাতে পারবো। তার একটি বিষয়, হাসপাতালে দলীয় নেতা কর্মীদের কেউ কি আছেন আর তাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে কিছু জানতে পেরেছেন? আমরা এখানে ইউনাইটেড হাসপাতালে আসার পর কিন্তু আমরা কোনো বিএনপির কোনো নেতাকর্মীকে দেখতে পাইনি, তবে এখানে বিএনপির নজরুল ইসলাম খান বিএনপি নেতা তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তিনি আমাদেরকে বলেছেন এবং তিনি অভিযোগ করেছেন যে বিএনপি নেতাকর্মীদের নামে কিন্তু আপনি জানেন যে ভাঙচুরের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তিনি বলছেন যে বিএনপি নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়, অথচ বিএনপি নেতাকর্মীদের উপর যখন এই ধরনের হামলা আসে এবং তাদেরকে হত্যার উদ্দেশ্যে যখন হামলা করা হয় অথচ সরকার কিন্তু এ সকল হামলার কোনো বিচার করছেন না এবং এটা কিন্তু তিনি আমাদেরকে এরকম অভিযোগ করেছেন। দাউদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আবু দাউদ খানের সঙ্গে, যিনি আছেন গুলশানের ইউনাইটেড হাসপাতালে। এদিকে রিয়াজ রহমানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে খালেদা জিয়া এই ঘটনাকে কাপুরুষোচিত ও সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। সরকারের উচ্চ মহল থেকে উস্কানিমূলক বক্তব্যের পরই রিয়াজ রহমান এই হামলার শিকার হয়েছেন বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেন। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণাম শুভ হবে না বলেও সতর্ক করেছেন। এছাড়া হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন খালেদা জিয়া। বিবৃতিতে তিনি রিয়াজ রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন। দর্শক, এই মুহূর্তে গুলশানে আছেন আমাদের রিপোর্টার শফিকুল হক। ঘটনার বিস্তারিত জানতে আমরা যাচ্ছি তার কাছে। শফিক। হ্যাঁ সুমি, শুনতে পাচ্ছি। শফিক, আপনি তো ঘটনাস্থলে আছেন। রিয়াজ রহমানের উপর হামলা, তার গাড়ি পুড়িয়ে দেওয়ার সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? তাকে যখন গুলি করা হয় তিনি কি তখন গাড়িতেই ছিলেন? সুমি, আপনি যেমনটি বলছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ঠিক 8টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের সাথে দেখা করতে আসেন এবং এখান থেকে সে 8:20 দিকে এখান থেকে বেরিয়ে যান। ঠিক আছে, বেরিয়ে যাওয়ার পরে গুলশান 2 নম্বরে তার গাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং তার গাড়িতে গুলি করে। তখন আমরা যেটা জানতে পেরেছি তিনি গাড়ির ভিতরে অবস্থান করছিলেন। সুমি। শফিক, পুলিশ কি ঘটনা সম্পর্কে আপনাদের কিছু জানিয়েছেন, যেমন হামলায় কারা জড়িত ছিল বা কাউকে কি আটক করা হয়েছে কিনা? সুমি, পুলিশের সাথে এখন আমাদের এ ব্যাপারে আমরা কথা বলতে পারিনি। আমরা কথা বলতে পারলে বিস্তারিত আপনাকে জানাতে পারবো। রিয়াজ রহমান তো খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার পর এই ঘটনা ঘটে, তিনি কি কখন দেখা করতে গিয়েছিলেন?
রিয়াজ রহমান চেয়ারপারসনের সাথে দেখা করতে কার্যালয়ে রাত 8টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন এবং এখানে তিনি 20 মিনিটের মতো অবস্থান করেন। 20 মিনিট পরে তিনি এখান থেকে বেরিয়ে যান। ধন্যবাদ শফিক। দর্শক, গুলশান কার্যালয়ের সামনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু ধারণা দিয়েছেন শফিক রহমান। তিনি জানাচ্ছিলেন গুলশান কার্যালয় থেকে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিএনপির অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে দলটির স্থায়ী কমিটির এক বিবৃতিতে। সন্ধ্যায় স্থায়ী কমিটির পক্ষে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এই বিবৃতি পাঠান। বিবৃতিতে অবরোধ চলাকালে নাশকতার জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি। নানামুখী ভীতি প্রদর্শন ও কঠোর সেন্সরশিপ প্রয়োগের মাধ্যমে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণ হরণ করা হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে। শান্তিপূর্ণ আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানানো হয়। এছাড়া পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও বিবৃতিতে বলা হয়। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অবরোধের 8ম দিনে দিনব্যাপী রাজধানীর পরিবেশ স্বাভাবিক থাকলেও বিকেলের পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে। বিকেলে মতিঝিলে 2টি গাড়িতে অগ্নিসংযোগ সহ ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ লোকজন হামলাকারী দুর্বৃত্তদের 2জনকে ধরে ফেলে। তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শাহিন মিয়ার ক্যামেরায় আনিসুর সুমনের রিপোর্ট। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকা অবরোধের 8ম দিনে সকাল থেকে রাজধানী পরিস্থিতি ছিল স্বাভাবিক। উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি। তবে ঘটনার মোড় নেয় বিকেলে। হঠাৎ করে মতিঝিলের জনতা ব্যাংকের সামনের রাস্তা দিয়ে একদল অবরোধ সমর্থকরা প্রবেশ করে। চোখের পলকে রাস্তার পাশে থাকা কয়েকটি গাড়িতে হামলা চালায় তারা। জনতা ব্যাংকের সামনে রাখা বিআরটিসির একটি বাস ও একটি ট্যাক্সি ক্যাবে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। পাবলিক বাস সহ ব্যক্তিগত কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়। জনতা ব্যাংকের সামনে রাস্তা থেকে বিমান ভবনের আশপাশ ও শিল্প মন্ত্রণালয় পর্যন্ত কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। হঠাৎ দেখি 4-5 জন এসে গাড়ি ভাঙতেছে আর তেল আছে, তেল দিয়ে সব পুড়াই দিচ্ছে। বিআরটিসি একটা পুড়াই ফেললো, ওই পাশে হলুদ গাড়ি একটা পুড়াইলো। ফার্স্ট আমার গাড়ি গ্লাস বাড়ি মেরে ভেঙে ফেলাইছে। ভেঙে ফেলানোর পরে তারপরে আমি দেখলাম যে ওরা পেট্রোল জাতীয় কিছু একটা ছিটালো। এ সময় জনতা তাদের ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারীরা। তবে হাতে নাতে ধরা পড়ে 2জন। তাদের উপর্যুপরি গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখান থেকে হঠাৎ করে বেরোয় ককটেল চার্জ করতেছিল আর এখানে ক্রিকেট স্ট্যান্ড সহ আর এখানে একটা ট্যাক্সি ক্যাবে তারা আগুন দেওয়ার চেষ্টা করছে, আগুন দিয়েছে। এখান থেকে আমাদের লোকজন, আমরা দূরে ছিলাম, আইসা দৌড়ে ধরা হয়েছে, 2জন অ্যারেস্ট আছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের একটি অনুষ্ঠান চলাকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে আরো 4টি ককটেলের বিস্ফোরণ ঘটে। অনুষ্ঠান শুরুর পরপরই মঞ্চের পেছনে 4টি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধ সমর্থকরা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। আনিসুর সুমন, নিউজ 9, ঢাকা। 18,404 কোটি টাকা ব্যয়ে 5টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানী শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, এর মধ্যে রয়েছে 18,154 কোটি টাকা তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সংশোধিত প্রকল্প। রূপকল্প 2021-কে সামনে রেখে প্রাথমিক শিক্ষায় শতভাগ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় রয়েছে নতুন ভবন নির্মাণ, শিক্ষক নিয়োগ, শিক্ষকদের প্রশিক্ষণ ও স্কুল টয়লেট ব্যবস্থা উন্নয়ন করা। পরিকল্পনা মন্ত্রী জানান, এছাড়া একনেকে 32 কোটি টাকার বেসিক শিল্পনগরী চুয়াডাঙ্গা প্রকল্প, 79 কোটি টাকার চট্টগ্রাম ও রাজশাহীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রকল্প, 65 কোটি টাকা ব্যয়ে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন ও 74 কোটি টাকা ব্যয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিশেষ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার প্রায় 14,213 কোটি টাকা এবং প্রকল্প সাহায্য নেওয়া হবে 4,192 কোটি টাকা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে দেশের অবস্থা স্বাভাবিক রয়েছে বলে মনে করে 14 দল। জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সকল প্রকার চোরাগোপ্তা হামলার জন্য দায়ী বিএনপি চেয়ারপারসন।
দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে নাসিম জানান, যে কোনো নাশকতা প্রতিহত ও প্রতিরোধ করতে সারা দেশে কমিটি গঠন করবে 14 দল। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান 14 দল। বিএনপি এখন তৃতীয় শ্রেণীর রাজনৈতিক দল হয়েছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে তারা সহিংসতার পথ বেছে নিয়েছে। সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে স্বাভাবিক জীবনযাপন করছে মানুষ, কিন্তু আতঙ্ক আছে, এটা অস্বীকার করি না আমরা কেউ, আতঙ্ক আছে। চোরাগোপ্তা যদি কেউ হামলা করে, কার গাড়িতে কখন কি বোমা মারবে ওই সন্ত্রাসীরা, এদের তো কোনো চরিত্র নাই, এই সন্ত্রাসীর কোনো চরিত্র নাই। গ্রামে গঞ্জে শহরে বলতে সব জায়গায় তারা ছোট হোক একটা কমিটি করবে, সেই কমিটির মাধ্যমে এই সমস্ত সন্ত্রাসী ধরিয়ে দেওয়া হবে, চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করা হবে। জামাত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার লিখিত মুচলেকা দিলে তবেই বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানে সংবিধানের মধ্যে থেকে সবকিছুই সম্ভব। জঙ্গিবাদী তৎপরতা ও দেশে অরাজক পরিস্থিতি তৈরির নেতৃত্ব দেয় যুক্তরাজ্য থেকে তারেক রহমানকে বিতাড়িত করতে দেশটির ওপর কূটনৈতিক চাপ বাড়ানো হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষকদের আলোচনায় উঠে আসে সরকারের উন্নয়ন কর্মসূচির প্রচার ও অপপ্রচার প্রতিরোধে বেশ কিছু সুপারিশ। জামাত কিন্তু মার্জিনালাইজ করবে বিএনপি। এ সময় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বক্তব্যের শুরুতেই সরকারের উন্নয়ন কর্মসূচি প্রচারে